নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো মন্দ প্রত্যেকের জীবনেই থাকে এবং এই ভালো কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। আমি বারবার বলি পরিস্থিতিটা কীভাবে কানেক্টেড, আপনার জন্মছকের ওই গ্রহ নক্ষত্র, 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার যে জন্মছক তৈরি হয়েছে সেটার সঙ্গে কানেক্টেড। দেখবেন যে অনেক জাতক জাতিকার মানে আজকের যে বিষয়টা রয়েছে খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বৈবাহিক জীবনের একটা দুঃসময় কোনো জাতক জাতিকার জীবনে চলে আসে এবং সেটার সঠিক তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই আছে, যেটা বর্তমানে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেটাকে বলা হয় যে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া। তাহলে এটা কেন হয়? আপনার জন্মছকে কি সেই রকম কোনো কানেকশান রয়েছে, বা আপনার লাইফ পার্টনারের জন্মছকের সেই কি কানেকশান রয়েছে যার জন্য আপনি কোনো তৃতীয় ব্যক্তির প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন, বা আপনার লাইফ পার্টনার তৃতীয় ব্যক্তির প্রতি আসক্ত হয়ে যাচ্ছে? কেন হয় এবং তার কানেকশান আমি অবশ্যই আপনার ক্ষেত্রে বলবো, কারণ এখানে প্রত্যেকটার জন্মছকের কানেকশান। আমি বারবার বলি যে জাতকের যে সমস্যাটা হচ্ছে তার কারণ রয়েছে, তার নির্দিষ্ট গ্রহগত কানেকশান। আর কখনো কখনো তন্ত্রের ক্রিয়া, কখনো কখনো কালা জাদু, কখনো কখনো বিভিন্ন ধরনের পিশাচতন্ত্র, বিভিন্ন ধরনের যে তন্ত্রগুলো রয়েছে সেই তন্ত্র, আমি আর ভিতরে যাচ্ছি না, মানে অত ইন্ডিভিজুয়াল বলতে যাচ্ছি না, কিন্তু এই তন্ত্রের প্রয়োগে অনেক সময় অনেক ধরনের সমস্যা তৈরি হয়ে যায়। এবং দেখুন, একটা জাতক জাতিকার অনেক সময় দেখবেন হয়তো বিবাহ হচ্ছে না, বা কোনো সময় দেখবেন যে তাদের সম্পর্কটা অনেক দীর্ঘ দিনের সম্পর্ক, হয়তো দেখা গেল যে 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর অতিক্রম করেছে তাদের ভালোবাসা, তারা একই সঙ্গে একই বন্ধনে ছিল, কিন্তু তারপরে বিবাহ হয়ে গিয়ে 1 মাস পরে গিয়ে সেই বিবাহিত জীবন ভালো হলো না, এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তি বা তৃতীয় কোনো মানুষের জন্য তাদের বৈবাহিক জীবনটা একদম দুঃস্বপ্নময় পরিস্থিতির জায়গা তৈরি হয়ে গেল। তাহলে এইগুলো কিন্তু জন্মছকের কানেকশান। আমি প্রত্যেকটা বলবো কেন হয় এগুলো, কোন জন্মছকের। আবার কখনো কখনো দেখবেন যে তাদের বিবাহিত জীবন খুব ভালো চলছিল, চলতে চলতে হঠাৎ করে কোনো প্রলোভনে পা দিয়ে, আপনার হয়তো কোনো লাইফ পার্টনার আপনাদের মধ্যে দুজনের মধ্যে কেউ কোনো প্রলোভনে পা দিয়ে সেখানেও কিন্তু দেখা গেলো সম্পর্কটা তিক্ততা জায়গা তৈরি হয়ে গেলো এবং একটা সময় ডিভোর্সের জায়গায় তৈরি হয়ে গেল। আবার বিবাহিত জীবনে আরও কিছু বিশেষ কিছু সমস্যা রয়েছে। দেখা গেলো কাউকে হয়তো বিশ্বাস করে সে জাতক বা সেই জাতিকাকে বারংবার সেই বিশ্বাসের মর্যাদা, সেই যাকে বিশ্বাস করেছে কোনো তৃতীয় ব্যক্তি, সেই বিশ্বাসের মর্যাদা সে না দিয়ে বরঞ্চ তার ওপর দিনের পর পর তাকে ব্ল্যাকমেল করে চলছে, তাকে প্রতারণা করে প্রতারণার ফাঁদে ফেলে দিয়ে দিনের পর দিন ব্ল্যাকমেল করছে। এবং এর কারণে আপনি হয়তো ব্যাপারটা জানছেন না, বা আপনার লাইফ পার্টনারও সেক্ষেত্রে সেই ব্ল্যাকমেল করছে, সেটা প্রকাশ্যে আনতে পারছে না, কারণ তারপরে হয়তো তার সামাজিক দিক দিয়ে এবং তার মানসিক দিক দিয়ে এবং দেখা যাচ্ছে যে পরিবারের দিক দিয়ে তার ওপর কোনো রকমের একটা ব্লেম, কোনো রকমের একটা সমস্যায় সে যাতে জড়িয়ে না যায়। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু প্রতিকার আছে। এগুলো যে তন্ত্র যে ক্রিয়ার মাধ্যমে যেমন করে এসছে সেইভাবেই তাকে তার সেই জায়গায় পাঠিয়ে দেওয়া যায়, যদি নির্দিষ্ট তিথি নক্ষত্র ধরে কাজ করা যায়। আমি বারবার বলি, একটা জাতক জাতিকার জন্মছকের কানেকশান দেখবেন যে অনেক জন্মছক দেখবেন মা বাবা বিবাহ দেওয়ার জন্য ব্যস্ত, অনেক জন্মছকে দেখবেন যে খুব কম বয়সে তাদেরকে বিবাহ হয়ে যায়। আবার কোনো সময় দেখা গেলো বিবাহ হতে গেলে অনেক বহু দেরি হচ্ছে, অর্থাৎ তার 40-45 বছর পার করে যাচ্ছে, তার বিবাহ হচ্ছে না, বিবাহের জন্য চেষ্টা করছে, আলটিমেটলি বিবাহ হচ্ছে না। আবার কোনো ক্ষেত্রে দেখবেন যে ওই যে রিলেশান 5 বছর 7 বছর গড়িয়ে যাচ্ছে, কিন্তু যখনই বিবাহের কথা শুনলো, বিবাহ করতে হবে প্ল্যানিং করলো, তারপরে গিয়ে দুজনের মধ্যে ডিটাচমেন্ট চলে আসলো, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, তার কারণে তাদের সম্পর্কটা তিক্ততা জায়গা তৈরি হয়ে গেল এবং বিবাহটা লাস্টে গিয়ে হলো না। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশান কেন হয়? কারণ দেখবেন অনেক জন্মছকের, বলি না বারবার, ব্যভিচারী দোষ থাকে। এই ব্যভিচারী দোষ একটা জন্মছকে যদি থাকে, তাহলে তার লাইফ পার্টনার থাকতেও সেই জাতক জাতিকা দেখবেন অন্য সঙ্গ বারংবার পেতে চায়, এবং তার জীবনের চাওয়া পাওয়াটার কিন্তু কোনো রকমের
সীমার মধ্যে থাকে না, আনলিমিটেড তার চাহিদা থাকে। এবং সেই জন্য তার লাক্সারিয়াস ব্যাপার যেমন তার মধ্যে যেমন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে আনলিমিটেড চাহিদা, আনলিমিটেড তার কিছু সব বিষয়টায় থাকে। এবং সেই জন্য এই সকল জাতক জাতিকা তার চলাফেরা, তার লাইফ একটা ব্যভিচারী রূপ নিয়ে নেয়। এই ব্যভিচারী রূপ নিলে এই সকল জাতক জাতিকার তার সংসার জীবনটা নষ্ট এবং ছাড়খাড় হয়ে যায়। সংসার জীবনে যেটা একটা সময় গিয়ে দেখবে সে কিছুই তার কাছে নেই, সব বেহাতে হয়ে গেছে। আর প্রথম জীবনে দেখবেন যে এই সকল জাতক জাতিকার প্রথম যে সমস্যাটা হয় তার বিবাহ হতে গিয়েই বাধা হয়। অর্থাৎ এই যে রিলেশনের ছিল হয়তো 5 বছর 7 বছর, কিন্তু লাস্টে গিয়ে সেই রিলেশনটাকে কোনোভাবে কার্যকারী জায়গায় যায় না বা সাকসেসের জায়গায় যায় না, যেটা বিবাহ করলে সাকসেস হয়। তাহলে সেই বিবাহটা হয় না। অনেক ক্ষেত্রে দেখবেন যে এই ব্যভিচারী দোষ থাকলে জাতক জাতিকার হয়তো তাদের হঠাৎ চিন্তা ভাবনা জেদের বশে তারা হয়তো রেজিস্ট্রি করে নিয়েছে, সরকারি মতে তার নির্দিষ্ট ওয়ে মেনে তারা রেজিস্ট্রি করে নিয়েছে, কিন্তু সামাজিক মতে তাদের বিবাহ হতে গিয়ে বাধা হয়ে গেছে। সামাজিক মতে তাদের বিবাহ হতে চাইছে না, সামাজিক মতে বিবাহ হতে গেলে বাধা হচ্ছে। এবং তার আগেই এই সামাজিক মতে বিবাহের যখন কথাবার্তা চলছে, তারপর থেকে তার মধ্যে তাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশনটা চলছে, এবং চলতে চলতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে দুজন দুজনের দিকে, অর্থাৎ দুজন দুজনের ছায়া পর্যন্ত মারায় না। তাহলে এই জায়গাটা তৈরি হয়, এবং পরবর্তীতে গিয়ে দেখা গেল যে সোশ্যাল ম্যারেজ হলো না, কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, তার জন্য ডিভোর্স করতে বাধ্য হয়। তাহলে এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকে নেই। তো আপনি যার সঙ্গে বিবাহে লিপ্ত হচ্ছেন বা আপনি যার সঙ্গে বিবাহে যাচ্ছেন, তার জন্মছকে এই ধরনের কানেকশান নেই। তো আমি বারবার বলি যে জন্মছকের কানেকশান দেখে অবশ্যই বিবাহ করা উচিত, অর্থাৎ জটুক বিচার করে। জটুক বিচারে শুধু ওই 36 পয়েন্টে 36 পয়েন্ট, 36 পয়েন্টে 18 পয়েন্ট, 36 পয়েন্টে 24 পয়েন্ট, 36 পয়েন্টে 30 পয়েন্ট মিলল মানে রাজযোগ হয়ে গেল, সেটা না। কিন্তু হ্যাঁ, একটা কানেকশান, একটা পয়েন্ট মিলল ঠিকই, চার্টের কম্বিনেশন কি আছে। যদি জন্মছকে রাহুর সঙ্গে মঙ্গল কানেকশান হয়ে যায়, এবং সেটা যদি ভাগ্যস্থানে গিয়ে অবস্থান করে বা অষ্টম স্থানে গিয়ে অবস্থান করে, তাহলে এই সকল জাতক জাতিকারা ব্যভিচারী রূপ নিয়ে নেয়, এবং এদের দেখা গেল জেদের কারণে এমন কিছু কর্ম, এমন কিছু সমাজের নিকৃষ্ট মানের কোনো কর্ম সেরা করে ফেলে, এবং তার কারণে হয়তো কোনো সময় এদের জেল হাজত পর্যন্ত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পয়েন্টগুলো অবশ্যই বিচার্য বিষয়। হয়তো আপনি বিবাহ করেছেন, বিবাহিত জীবন ভালো চলছে, আপনার স্বামী দেখা যাচ্ছে কোনো একটা কর্মের মধ্যে লিপ্ত রয়েছে, এবং সেই কর্মে লিপ্ত হয়ে সেখানে কোনো কর্ম, অর্থাৎ আপনার সেই স্বামীর যে কর্মস্থান, সেই কর্মস্থানে কোনো মেয়েদের দ্বারা, মেয়েদের প্রতি আসক্ত হয়ে গিয়ে বা কোনো মেয়েরা তাকে প্রতারিত করে বারংবার দিনের পর দিন তার থেকে অর্থ লুপিয়ে নিচ্ছে। আপনার হয়তো তা আপনার সংসারে সেই অর্থটা সে দিতে পারছে না। তাহলে এই রকম জায়গা তৈরি হয়ে যাচ্ছে না তো, এই রকম সমস্যা। কারণ এইগুলো সাধারণত হয়, দেখবেন অনেক জন্মছকের কিছু কিছু কানেকশান বলি, কারণ যদি দেখবেন শুক্র কেতু যুক্ত হয়ে আছে, শুক্র চন্দ্র যুক্ত হয়ে আছে, শুক্র মঙ্গল যুক্ত হয়ে আছে, শুক্র রাহু যুক্ত হয়ে আছে, তাহলে এইগুলো কিন্তু সেই সকল ছেলেদের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন এরা সাধারণত হয়ে যায়। আবার কখনো কখনো দেখবেন মঙ্গল কেতুযুক্ত, মঙ্গল রাহুযুক্ত হয়ে আছে, মঙ্গলের সঙ্গে শুক্রের কানেকশান রয়েছে, সেই সকল মেয়েদের ক্ষেত্রে বলবো এরা কিন্তু অকারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা বিশেষ ও যেটা বলার কথা না, অর্থাৎ নিজের পেটের যাবতীয় কথা সেগুলো উগলে দেওয়ার কারণে একটা সময় সেই জাতক, অর্থাৎ কোনো তৃতীয় ব্যক্তির কাছে, অর্থাৎ বিবাহিত জীবন চলছে, হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তির দেখা গেলো এসে সেখানে তার সমস্ত, অর্থাৎ এই দুর্বল কথাবার্তাগুলো শোনার পর তার উপর প্রতারিত করে, তাদেরকে ব্ল্যাকমেল করে। তাহলে এগুলোও কিন্তু তৈরি হয়ে যায়, এবং তার কারণে তার কিন্তু অনেক ধরনের সমস্যা হয়, এবং এর কারণে দেখা গেল তাদের বৈবাহিক জীবনে বড় রকমের দুঃস্বপ্নময় পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যায়
যদি জন্মছকের এই ধরনের কানেকশান থাকে, তাহলে আমি বারবার বলি তার সঠিক তিথি নক্ষত্র রয়েছে। সঠিক তিথি নক্ষত্র, যে আগামী দিনগুলোর যে তিথি নক্ষত্র রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি। এই যে সময়টা চলছে খুব গুরুত্বপূর্ণ সময়, যেগুলোকে সঠিকভাবে কাজ করলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আবার এই যে পার্টটা বললাম, আবার কিছু কিছু পার্ট রয়েছে দেখা যাচ্ছে খুব রিলেটিভদের মধ্যে কোনো কোনো কারণে সম্পর্কে দেখা গেলো তৈরি হয়ে গেল, অর্থাৎ বিবাহ হয়েছে এবং সেই তৃতীয় ব্যক্তিটা দেখা গেলো খুব পরিচিতি জায়গার থেকে তৈরি হয়ে গেছে, এবং তার কারণে তাদের বৈবাহিক জীবন বড় রকমের দুঃস্বপ্নময় জায়গা তৈরি হয়ে গেছে। তাহলে এইগুলোর কিন্তু সব প্রতি আমি বারবার বলি এগুলো হচ্ছে কেন হয়। জন্মছকের কানেকশান যদি ষষ্ঠ ভাব পীড়িত হয়, অষ্টম ভাব যদি অশুভ কানেকশান থাকে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমের যে কানেকশান নেগেটিভ হয়ে যায়, তাহলে তার বিবাহিত জীবন সমস্যা হয়। কখনো কখনো দ্বিতীয় ভাব পীড়িত হয়ে গেলে সেক্ষেত্রেও কিন্তু তার যে বাড়িতে বিবাহ হয়েছে, একটা মেয়ের ক্ষেত্রে অবশ্যই তার শ্বশুর বাড়ির প্রত্যেকটা রিলেটিভ যদি তাকে সাপোর্ট করে, তাহলে সে কিন্তু সবথেকে আনন্দ বেশি পায়, সবথেকে কষ্ট, তার মধ্যে সুখ শান্তি এগুলো আসে। কিন্তু এই শ্বশুর বাড়ির রিলেটিভরা তাকে অনেক সময় দেখা গেল সাপোর্ট করে না। এই সাপোর্ট না করার কারণে তার মধ্যে একটা টেনশান, হতাশা তার মধ্যে কাজ করে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে বলপূর্বক তার ওপর অত্যাচার করা হচ্ছে, এবং সেই শ্বশুর বাড়ির রিলেটিভরা তার ওপর করছে। অর্থাৎ বলা হচ্ছে কখনো কখনো তার ওপর ফিজিক্যাল অত্যাচার, কখনো কখনো মানসিক অত্যাচার, তাহলে এগুলো কিন্তু করা হয়। এবং তার কারণে অনেক জাতক জাতিকা, বিগত দিনে তো এগুলো বেশি ছিল, এখন এই জায়গাটা অনেক কম হয়েছে, কারণ মেয়েদেরকে অনেকটা স্বাধীনতা দেওয়ার জায়গা রয়েছে, স্বাধীন তারা আছে, এবং তারা এখন নির্দিষ্টভাবে তাদের নির্দিষ্ট কর্মের যোগ রয়েছে, তাদের জীবনকে নির্দিষ্টভাবে চালনা করার তার একটা নিজের দায়িত্বর মধ্যে চলে এসছে, এবং কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ তারা নিজেরাই বুঝতে পেরেছে, বুঝতে শিখেছে। এবং এই যে জায়গাগুলো, এই এইগুলোর জন্যই কিন্তু, যেমন বিগত দিনে দেখতেন যে শ্বশুরবাড়ির অত্যাচারে, পেপারে সাধারণত দেখা যেত যে শ্বশুরবাড়ির প্রত্যেক মানুষ, প্রত্যেক পাবলিকের বা প্রত্যেক মেম্বারের অত্যাচারের কারণে সেই মেয়ে কিন্তু আজকে এরকম জায়গা, এরকম খারাপ জায়গা, এরকম পরিস্থিতির মধ্যে চলে এসছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অনেকটা কম, কিন্তু এখনও কিছু কিছু জায়গা এগুলো রয়েছে। তাহলে এগুলো হয় সাধারণত কিন্তু জন্মছকের ওই নেগেটিভ কানেকশান, যেটা থার্ড সেকেন্ড হাউস। এবং এই যে বলছিলাম যে বিবাহ হলো, বিবাহের পরে গিয়ে দেখা গেলো যে একটা সময়, একটা 7 বছরের রিলেশান ছিল, এবং সেই 7 বছরের রিলেশানের পর বিবাহ হলো, তারপরে 1 বছর সেই বিবাহটা টিকলো না, তাদের বিবাহিত জীবন ভালোভাবে সুদূর প্রসারী এবং সুখকর না। এখনও অনেক ক্ষেত্রে তাদের সমস্যা রয়েছে, এবং কোনো কোনো সময় সেখানে তৃতীয় ব্যক্তির কানেকশানে তাদের বিবাহিত জীবন বড় দুঃখময় কষ্টময় পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছে। এবং এইগুলো সাধারণত দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে পঞ্চম ভাবের কানেকশান, পঞ্চমে কোনো কোনো সময় যদি শুক্র কানেকশান থাকে, পঞ্চম ভাব যদি শুক্র পায়, নবম ভাবে যদি শুক্রের অবস্থান থাকে, সপ্তম ভাবে শুক্রের অবস্থান থাকে, এগুলো কিন্তু বিবাহিত জীবনে বড় দুঃস্বপ্নময় পরিস্থিতি তৈরি করে। এবং এই ধরনের যেটা বলছিলাম যে পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়া, এটা কিন্তু সাধারণত দেখা যায়। কারণ এই পরক্রিয়ায় আসক্ত হয়ে কিছু মানুষ রয়েছে এখনও সেই জায়গায় চলছে, এবং প্রচুর অর্থ তারা রোজগার করেও দেখা গেল খুব ভালো একটা ভালো সংস্থায়, গভর্নমেন্টের একটা ভালো জায়গায় সেই সকল জাতক জাতিকারা চাকরি করেও কিন্তু সেই চাকরির যাবতীয়, অর্থাৎ তার বেতনের যাবতীয় অর্থটা এই পরক্রিয়ায় আসক্ত হয়ে যাওয়ার জন্য সমস্ত অর্থটা সেখানে কিন্তু চলে যাচ্ছে। তার বাড়িতে কিন্তু এখনও সেই অশান্তি, বাড়িতে কিন্তু সেই দুঃখ কষ্ট এবং আর্থিক অনটনের মধ্যে দিয়েই তারা যাচ্ছে। এখনও তার হয়তো ওই সমস্ত স্যালারির টাকাটা ওইখানে চলে যাচ্ছে, এবং তাকে চলতে হচ্ছে ঋণ করে করে চলতে হচ্ছে। তাহলে এইগুলোর প্রতিবিধান অনেক জাতক জাতিকার দেখা গেল এর কারণে নেশা পর্যন্ত আসক্ত হয়ে গেছে। নেশায় আসক্ত হয়ে গিয়ে সে অন্য মানুষের মতো সে আলাদা রকম হয়ে গেছে। তাহলে এগুলোর কিন্তু আবার বলছি,
এগুলোর প্রত্যেকটার সঠিক সময়ে সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আগামী যে দিনগুলো রয়েছে খুব গুরুত্বপূর্ণ দিন, যেগুলো বিবাহিত জীবন এর ক্ষেত্রে যত রকমের সমস্যা হোক, যত কঠিন থেকে কঠিনতম সমস্যায় হোক না কেন, সেখান থেকে বের করে নিয়ে আসার, এবং এই বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা গেল বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা হচ্ছে, এই রকম কোনো সমস্যা সেখান থেকে বের করে নিয়ে আসার একটা সুবর্ণ সময় বা যে তিথি নক্ষত্রগুলো চলছে আগামী দিনে খুব গুরুত্বপূর্ণ। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে অনেক জাতক জাতিকার দেখা গেলো বিবাহ হয়েছে কিন্তু সন্তান আসেনি, সন্তান কষ্টে তারা দুজনে এখনও কষ্ট পায়, সন্তানের জন্য চেষ্টা করছে বারংবার কিন্তু সন্তান আসছে না। এই নির্দিষ্ট তিথি যেটা আগামী দিনের রয়েছে, এবং আমি আবার বলছি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। যদি মনে হয় আপনার ক্ষেত্রে তার প্রতিকার প্রতিবিধান করবেন, যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। প্রত্যেক রবিবার দিন কাঁচরাপাড়া চেম্বার পাবেন দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবারে আমার চেম্বার রয়েছে ব্যারাকপুরে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং এটা একদম স্টেশনের সন্নিকটে। এবং তার সঙ্গে সঙ্গে ওই সোমবারে কিন্তু আপনারা পাবেন শ্রীরামপুর চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত, সেটাও কিন্তু খুব স্টেশনের কাছাকাছি। আর প্রত্যেক মঙ্গলবার কিন্তু আপনারা কালীঘাট চেম্বারে পাবেন, কালীঘাটের লেক মল অর্থাৎ রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনের দিকে চেম্বার, এবং সেখানেও আপনারা সন্ধ্যাবেলা পাবেন। আর বুধবার করে পাবেন কিন্তু হাওড়া ময়দানে চেম্বার, এবং হাওড়া ময়দান জাগৃতিতে চেম্বার রয়েছে 12টা থেকে আপনারা 4টে পর্যন্ত পাবেন প্রত্যেক বুধবার। আর বৃহস্পতিবার করে কিন্তু আপনারা চেম্বারে পাবেন কৃষ্ণনগরের চেম্বার, এবং এই কৃষ্ণনগরের চেম্বারটা কিন্তু কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে চেম্বারটা রয়েছে, এবং চেম্বারে এখানে পাবেন 12টা থেকে 4টে পর্যন্ত। কিন্তু প্রত্যেক চেম্বারে আসার আগে কিন্তু অবশ্যই নাম লিখিয়ে নেবেন, কারণ বৃহস্পতিবার শুক্রবারেও কিন্তু চেম্বার রয়েছে, হাতিবাগানের চেম্বার প্রত্যেক শুক্রবারে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত শুক্রবার, এবং শনিবার করে কখনো মেছেদা, কখনো বহরমপুর, কখনো কিন্তু বর্ধমানে চেম্বার রয়েছে। তাছাড়াও কিন্তু শনিবার করে আমরা তারাপীঠের বিভিন্ন কাজগুলো করা হয়, তারাপীঠের কাজ হয় এবং তারাপীঠে চেম্বারও হয়। যদি আপনার কাছাকাছি যে চেম্বারটা মনে হবে সেই চেম্বারটার জন্য আপনি অবশ্যই বুকিং নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করবেন। ফোন করলে অবশ্যই আপনাকে সঠিকভাবে গাইড করবে। আর আমার অন্যান্য বাইরে কোথায় কোথায় চেম্বার রয়েছে সেগুলো জানার জন্য আপনি স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে পরিষ্কার করে লেখা আছে কোথায় কখন কোনভাবে কিভাবে পাচ্ছেন এবং কোন দিন আপনাকে যোগাযোগ করতে হবে, কত নম্বরে যোগাযোগ করতে হবে, এগুলো কিন্তু ডিটেলস লেখা থাকে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনগুলো, আবার বলছি আগামী দিনগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ সময়, যেটা আপনার জীবনের বৈবাহিক জীবনে দেখা গেলো আপনার একটা শুভ কোনো অনুষ্ঠান আপনার জীবনে হচ্ছে না, আপনার হয়তো বাড়ি সেইভাবে আপনার চেষ্টা করছেন, আপনার যথেষ্ট অর্থ রয়েছে কিন্তু আপনি একটা বাড়ি করতে পারছেন না, আপনার বারংবার বাধা তৈরি হচ্ছে, আপনার জীবনে আপনার দেখা গেলো স্বামী স্ত্রীর সব থেকে যেটা মূল্যবান সেটা হচ্ছে একটা সন্তান, সেই সন্তান আপনি হয়তো পাচ্ছেন না, বা সন্তান ক্ষেত্রে আপনি বঞ্চিত হচ্ছেন, বা সন্তানের ক্ষেত্রে কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। আবার কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় না থাকার জন্য আপনার সন্তানটা কিন্তু সমস্যায় তৈরি হয়ে যাচ্ছে, বা আপনার সম্পর্ক সঠিক না থাকার জন্য আপনার বিশেষ করে বলা হয় যে দাম্পত্য অশান্তি থাকার জন্য দাম্পত্য জীবনের কিন্তু সুখের জায়গা আপনি দেখতে পাচ্ছেন না, এবং কখনো কখনো তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে এসে আপনাদের জীবনটাকে দুর্বিষহ জায়গা তৈরি করে দিয়েছে। তাহলে এগুলোর প্রত্যেকটার সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন আছে। কারণ বিগত দিনে প্রচুর মানুষ আমার কাছে এসছে এবং তারা আজকের জায়গায় ভালো জায়গায় আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো আছে। আজকের মতো এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা,
তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে, তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি। কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু, আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার অন্তর থেকে তাকে আমার ভালোবাসা ও আশীর্বাদ আমার তার মাথার উপরে। আমার জীবন নিয়ে আমি যতবার হসপিটালে গেছি ততবার আমাকে ফিরিয়ে নিয়ে এসছে। আমার আত্মাটা চলে যায়নি, কিন্তু আমার দেখে খুব কষ্ট। যখনই জানাতাম উনি ফোন ধরতে, সেই সমাধান আমাকে করে দিয়েছে। আমার গুরু স্বয়ং সে পাঠিয়েছে এখানে, তাছাড়া আমি তাকে চিনতামও না, জানতামও না। আমার গুরুকে, প্রত্যেকের গুরু, তার আশীর্বাদ নেবার জন্যে সবাই হাত বাড়িয়ে আছে।
আমার গুরুকে প্রণাম জানাচ্ছি, বা গৌতম শাস্ত্রীকে আমার প্রাণ ভরা আশীর্বাদ এবং ভালোবাসা আমি দিলাম। তার যেন সারা ভারতবর্ষময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা, সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তাকে চিনছে, জানছে। তার কাছে অনেক মানুষ ছুটে আসছে শুধু শান্তির জন্যে। আমার কোটি কোটি আশীর্বাদ, কোটি কোটি নমস্কার আমি জানালাম গৌতম শাস্ত্রীকে। আমাকে অনেক অনেক উপকৃত আমি হয়েছি। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যা সমাধান হবে ও শান্তি পাবে। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষময় তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই কাজটা। আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড স্যারের সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর আমার খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতমবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে। আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায়
যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসলে পরে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপর সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরেই আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার পরামর্শ নেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল।
আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস, আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।